সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমিরুল মুমিন মানিক। স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে তফসিল ঘোষণা যে কোনো দিন, একজন ভালো আর সবাই খারাপ, এ প্রচার চলছে। তারেক রহমান। ইত্তেফাক, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে, তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল। মানবজমিন, মা মেয়ে হত্যার পর স্কুল ড্রেস পরে পালায় ঘাতক, প্রার্থী নয় ধানের শীষ মুখ্য। আমার দেশ ফেসিবাদ দূষরদের জোট, এরশাদ পরিবার মাইনাস, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল। কালের কণ্ঠ, চীন চাপে ঝুঁকছে অর্থনীতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। কালবেলা, অর্থায়নে আসছে চীন, বাংলাদেশের খেসারত যাচ্ছে 3 থেকে 5 হাজার কোটি। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দেশ রূপান্তর, ভোট টানতে জোট বাড়ছে, তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত ইসির। সময়ের আলো, জোট প্রার্থীদের জেতানোর চ্যালেঞ্জে বিএনপি, এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি। খবরের কাগজ, ফার্স্টে 100 রিক্রুটিং এজেন্সি, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে অতি ধীরে। দিনকাল, গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে যা গভীর ষড়যন্ত্র এখনও বিদ্যমান। তারেক রহমান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি। সংগ্রাম, কাল রেকর্ড, তফসিল ঘোষণা সহসাই। আমিরে জামাতের আহ্বান, আসুন দুর্নীতিমুক্ত জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি। আলোকিত বাংলাদেশ, দোরগোড়ায় তফসিল ভাষণ রেকর্ড কাল, বিএনপি জামাত কথার লড়াই তুঙ্গে। করতো আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। শিরোনাম যা দেখলাম তাতে সবই রাজনৈতিক এবং বিশেষ করে আপনার কীতে তফসিল ঘোষণার মোটামুটি দিনক্ষণ চূড়ান্ত, কাল রেকর্ড হবে এটাও বলা হচ্ছে আর কি। এটা দেখেছেন নিশ্চয়ই? অবশ্যই, পুরো জাতি আসলে নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা 16 মাস পেরিয়ে এসেছি গণ অভ্যুত্থানের, এখন নির্বাচন অপরিহার্য হয়ে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনটি যদি কোনো না কোনোভাবে বিঘ্ন হয় তাহলে এই দেশ একটা অন্ধকার সরণির মধ্যে প্রবেশ করবে। তো এই প্রত্যাশা আমরা কেউ করি না। আজকে নির্বাচন কমিশন সচিব যেটা বললেন যে 10 ডিসেম্বর বেতার এবং টেলিভিশনকে ডাকা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্যে। তার মানে এই বক্তব্য রেকর্ডের আগে আবার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তফসিল ঘোষণার আগে। এটা আসলে একটা প্রথা যে করতে হয়। এরপর রেকর্ড যদি দুপুরে হয় তাহলে সন্ধ্যা বা বিকেলে যদি এই ভাষণ প্রচার হয় তাহলে জাতি ওই সময় থেকে আসলে আমি মনে করি যে একটা উৎসবের মধ্যে প্রবেশ করবে এবং এটা অত্যন্ত জরুরি। অনেকে বলে থাকেন যে তফসিল ঘোষণা মানেই যে নির্বিঘ্নে নির্বাচনটি হবেই, এই নিশ্চয়তা কি দেয়া যায়? তবে 54 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তফসিল ঘোষণার পরে পিছিয়ে গেছে নির্বাচন এরকম নজির খুব একটা নেই। যে তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বা রোড ম্যাপ ঘোষণা হয়েছে, তারপরে নির্বাচন হয়নি, এই নজির কিন্তু নেই। তো সুতরাং নির্বাচনটি হতে হবে। 1/11-এর সময় কিন্তু কি হয়েছিল? 1/11-এর সময় যে সমঝোতার ব্যাপার ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, নির্বাচনে আসবে কি না এরকম একটা দোদুল্যমানতা ছিল। নির্বাচন কিন্তু হয় না, ওই শিডিউলটা কিন্তু অ্যানাউন্স করার পরে যখন নমিনেশন ফাইলিং হবে, এরশাদের নমিনেশন বাতিল হলো, তারপরেই কিন্তু 1/11 হয়ে গেল। সেটা আসলে বিশেষ পরিস্থিতির কারণে। আমরা দৃশ্যমানভাবে তো এইরকম কোনো পরিস্থিতি দেখছি না। 1/11-এ সেনা সমর্থিত যে সরকার দীর্ঘ মেয়াদী ক্ষমতায় আসলো, প্রায় 3 বছর তারা ক্ষমতায় থাকলো, তো সেই সময়টা আর এই সময়টার মধ্যে অনেক তফাৎ। দেশ এখন স্থিতিশীল আছে। গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। বিএনপি, জামাত, এনসিপি প্রার্থিতা ঘোষণা করছে। গ্রামাঞ্চলে তো নির্বাচনের বিপুল উৎসব এবং আমেজ আমরা দেখতে পাচ্ছি। ঢাকা শহরেরও অনেক মহল্লায় এখন নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে। তো সেই কারণে বলা যায় যে পরিস্থিতি 1/11-এর মতো নয় নিঃসন্দেহে। তো এখন নির্বাচন পেছানোর কোনো কারণ নেই।
যে উদ্বেগটা এসেছিল যে বেগম খালেদা জিয়াকে ঘিরে বিএনপি একটা সংকটের মধ্যে আছে কিনা বা তারা কতটা নির্বাচনী প্রস্তুতি নিতে পারবে, সেখানে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা ফেব্রুয়ারির নির্বাচনকে পেছাতে চাই না। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন চাই, আর না হলে সংকট হবে। আর এনসিপি থেকে একটা অভিযোগ তোলা হয়েছিল যে পরিবেশ আছে কিনা, যদি পরিবেশ না থাকে তাহলে তফসিল যেন পিছিয়ে দেওয়া হয় বা পরিবেশ বিবেচনা করে। তো সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে আমার মনে হয় না যে পেছানোর কোনো যৌক্তিক কারণ আছে। সেই জন্য 10ই ডিসেম্বর তফসিল হয়ে গেলে পুরো বাংলাদেশ নির্বাচনী রেল লাইনে যদি উঠে পড়ে তাহলে আপাতত আমরা শঙ্কামুক্ত বলে মনে করব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জোট গঠনের জন্য বিভিন্ন পর্যায়ে এনসিপি, এবি পার্টি অ্যান্ড রাষ্ট্র সংস্কার আন্দোলন বোধহয় নাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা একটা জোট করেছেন। গতকাল আবার জাতীয় পার্টির যারা খণ্ড খণ্ড জাতীয় পার্টি তারা মিলে একটা জোট করেছেন, কিন্তু জোট হইতেই আছে আর কি। তো এটাকে কেমন মনে হয়, এটা নির্বাচনে এটা আমেজ তৈরি করবে? সব নির্বাচনের আগেই এইরকম জোট গঠনের প্রবণতা দেখা যায়। নির্বাচনী ঐক্য বা রাজনৈতিক ঐক্য হয়। অনেকে বলে থাকেন যে আদর্শিক ঐক্য নয়, কেবলমাত্র ভোটের ঐক্য। তো আমরা দেখলাম এনসিপিকে নিয়ে নানা ধরনের খবরাখবর প্রচার হতে, এনসিপি বিএনপিতে যাচ্ছে, বিএনপি জোটে বা জামাত জোটে যাচ্ছে বা তারা স্বতন্ত্র জোট করবে। শেষ পর্যন্ত দেখা গেল আমার বাংলাদেশ বা এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি, এই তিনটি দল মিলিয়ে একটি জোট হলো। এখন এই জোট রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। তবে তারা বলছে যে নিজস্ব স্বকীয়তা ধরে রাখার জন্যে তারা এই তিন দল, সমমনা তিন দল এক প্ল্যাটফর্মে এসেছে, এই তিন দল একসঙ্গে নির্বাচন করবে। কিন্তু এটা তো প্রশ্নই থেকে যাচ্ছে যে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সংগঠকদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কতটা প্রভাব ফেলতে পারবে এই রাজনৈতিক বাস্তবতা এবং পরিস্থিতিতে। এখন দেখুন আবার 20 দলীয় জোটও একটা হয়েছে, সেখানে জাতীয় পার্টির একাংশের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আরেকটা জাতীয় পার্টি জেপি, যেটা আনোয়ার হোসেন মঞ্জু, 2 জনের নেতৃত্বে নতুন জোট হয়েছে। তো সেখানে আবার জনতা পার্টি আছে, আরও ছোট ছোট অনেকগুলো দল আছে, মানে 20টি দলের কথা বলা হচ্ছে। এই 20 দলীয় জোট আসলে রাজনীতিতে কি প্রভাব ফেলবে এটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই ধরনের জোট হতে থাকবে যতদিন পর্যন্ত সুযোগ আছে। তো এই জোটের রাজনীতি এবং ভোটের রাজনীতি আসলে এটা আমাদের গণতন্ত্রের পথকেই আরো সুগম করে আমি মনে করি। এখন একটা কথা চাউর হয়েছে, বা এটা আমি এখন যে জেলবন্দি আওয়ামী এবং 14 দলীয় জোটের নেতারা আছে তাদের পক্ষ থেকে শোনা যাচ্ছে বা পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনু যদি 14 দলীয় জোটে থাকার কারণে বা আওয়ামী লীগকে সহযোগিতা করার কারণে তাদের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়, তাহলে তো একই অপরাধে দুষ্ট জাতীয় পার্টির যেসব নেতা আওয়ামী 16 বছরের এই সময়ে মন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন বা বিভিন্ন সময়ে সুবিধা ভোগ করেছেন, তাহলে তারা তো গণহত্যার মামলায় অভিযুক্ত হয়ে বা আসামি হয়ে জেলখানায় নেই। কিন্তু ইনোমেননরা আছেন, তারা তো সরাসরি আওয়ামী লীগ করেননি। এই প্রশ্নও কিন্তু উঠেছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কদিন আগে তো দেখলাম যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রাজপথে আবার আন্দোলন করলো, এটা নিয়ে সংঘাত সংঘর্ষ ছড়ালো। এখন যে প্রশ্নটি উঠেছে বা কেউ কেউ বলার চেষ্টা করছে যে এই 20 দলীয় জোটের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো ফ্যাসিবাদের দোসর ছিল, তাহলে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারে, এই প্রশ্নও তুলছে। সামগ্রিকভাবে আসলে বিচার কার্যক্রম এবং নির্বাচনে অংশগ্রহণ সেই বিষয়গুলোর জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য যা যা করা দরকার আমরা করতে চাই, কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হুঙ্কার দেখছি, নানা ধরনের অগ্রহণযোগ্য মন্তব্যও করতে দেখছি। আবার অন্যদিকে বরিশালের বাবুগঞ্জে আমরা দেখলাম এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে একটা মব পরিস্থিতি। তো আমি কদিন আগে নির্বাচন কমিশনের একটা ঘটনা খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করেছি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন, সেখানে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা, এনসিপির আতাউল্লাহ, এই দুজন গিয়েছিলেন, প্রতিনিধিত্ব করেছেন সীমানি নির্ধারণের বিষয়ে একটা শুনানি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অন্যান্য কমিশনাররা ছিলেন, পুলিশের
বিশেষ ইউনিট ছিল, কিন্তু এমনভাবে হঠাৎ করেই তুমুল সংঘাত বেঁধে গেল, হাতাহাতি পর্যায়ে চলে গেল এবং একটা মানে অপ্রীতিকর পরিস্থিতি। কিন্তু অবাক, সেটা দুটো গ্রুপের মধ্যে আর কি ধাক্কাধাক্কি মারামারি হয়ে গেল সিইসির উপস্থিতিতে। সেখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশের বিশেষ বাহিনী, কিন্তু অবাক ব্যাপার পুলিশ কিন্তু একটুও এগিয়ে এলো না এই দ্বন্দ্ব নিরসনের জন্য বা সংঘাত দমন করার জন্যে। বরিশালের বাবুগঞ্জে ঘটনা যেভাবেই সূত্রপাত ঘটুক, কিন্তু সেখানে তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল। দুজন উপদেষ্টা সেখানে গিয়েছিলেন, ফৌজুল কবির খান এবং আরেকজন উপদেষ্টা, তো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তো দুজন উপদেষ্টার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, মানে একটা মব পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি জোরালো ভূমিকা পালন না করতে পারে, তাহলে একটা উদ্বেগ তো থেকেই যাবে যে এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা। এটা একটা বড় প্রশ্ন। শুধুমাত্র বজ্র আটনি ফসকা গেরুর মতো আমি যদি কথাই বলতে থাকি বা কথার খই ফুটাই, তাহলে হবে না, বাস্তবতা তো দেখতে হবে। সেই জায়গাটাতে ভয়াবহ দুর্বলতা। কদিন আগে একটা মহড়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের, সেই মহড়াতে ভয়াবহ অব্যবস্থাপনা। তো এগুলো যদি দূর না করা যায়, সরকার যদি কেবলমাত্র মুখের কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তো আমাদের আশাটা শক্তিশালী হয় না, আশা রাখতে পারি না। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আপনি দেখেছেন নিশ্চয়ই ঢাকায় এই মোহাম্মদপুরে গতকাল কি নৃশংসভাবে মা এবং মেয়েকে হত্যা করেছে, এবং এটা আজকাল এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। ভয়াবহ ঘটনা, মানব জমিন তো লিড করেছে। মানে এই ঘটনা দেখে একটা কবিতার দুটো লাইন মনে পড়লো যে মানুষ যদি হও আদিম পাথর, ভাঙবে কিভাবে তবে কালের বিবর। মানে মানুষ এত নিকৃষ্ট হতে পারে। এখানে নাফিসা নামে একজন স্কুল ছাত্রী এবং তার মা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বাবা আজিজুল ইসলাম, মানে নাফিসার বাবা আজিজুল ইসলাম যে ভাষ্য দিয়েছে, সেই ভাষ্য অনুযায়ী কিন্তু কোনো কিছুই সন্দেহ আমরা করতে পারছি না যে এটা কেমন ঘটনা। একজন গৃহপরিচারিকা কোন উদ্দেশ্যে, কোন ষড়যন্ত্র করে বা কোন কারণে এই হত্যাকাণ্ডটি ঘটালো। এই যে গৃহকর্মী, তার সঙ্গে কিন্তু এই দম্পতির খুব অল্প দিনের পরিচয়, এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এটার মধ্য দিয়ে আমাদের এই নাগরিক জীবনে যে নিরাপত্তার ভয়াবহ সংকট, এটাই প্রকট হয়ে উঠেছে। আমরা কিছুদিন আগে দেখেছি, বা বছর দেড়েক হবে বা 2-3 বছর আগে দেখেছি যে ঘরে ঘরে গিয়ে সদস্যদের পরিসংখ্যান নেয়ার একটা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে করা হতো, যে এই পরিবারের সদস্য কতজন আছে। এটা নিরাপত্তার জন্য করা হতো বলেই ডিএমপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হতো। এখন কোন বাড়িতে কে ঢুকছে, কিভাবে বসবাস করছে, এই বিষয়ে তো আমার মনে হয় না যে ডিএমপির কোনো নজরদারি আছে বা তদারকি আছে। এটা যেমন ব্যক্তিগতভাবে নিজেদেরও খেয়াল রাখতে হবে, একইভাবে এই রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যা যা সেফগার্ড তৈরি করা দরকার তা আমাদের প্রশাসনকে করতে হবে। এখন দেখুন ঢাকা শহরে কতজন গৃহকর্মী কাজ করেন, তার কি কোনো ডেটা আছে, তার কি কোনো পরিসংখ্যান আছে আমাদের শৃঙ্খলা বাহিনীর কাছে? আমার মনে হয় তো নেই, বা থাকলেও সেটা আপডেট করার উপর বহু বছর আগে একটা ফর্ম দেওয়া হতো, এরপরে আর কোনো ফলো আপ নেই আর কি। সেটাই বললাম। তো এই ধরনের প্রশিক্ষণেরও কোনো ব্যবস্থা নেই যে নতুন একজন মানুষ একটা পরিবারে যুক্ত হবার সঙ্গে সঙ্গে তার কি কি তথ্য থাকা প্রয়োজন। এটা ব্যক্তিগত পর্যায় থেকে যেমন নজরদারি করা প্রয়োজন, একইভাবে রাষ্ট্র একেবারে উদাসীন হলে তো চলবে না, রাষ্ট্রেরও দায় আছে অবশ্যই। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে 3 চাপে ধুঁকছে অর্থনীতি। জি, তো তারা যেটা বলছে উচ্চ সুদ, বিনিয়োগের স্থবিরতা ও বেকারত্ব। আমরা গণ অভ্যুত্থানের পরে মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল যে দ্রুততম সময়ের মধ্যে বার্নিং নিডগুলোর বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবে এই অন্তর্বর্তী সরকার, সেই জন্যে কিন্তু নিরঙ্কুশ সমর্থন দিয়েছে সাধারণ মানুষ। সেই জায়গায় আজকে অর্থনীতির কি অবস্থা আমরা যদি সূচকগুলো দেখি, হতাশাজনক। এখন অনেকেই বলছে যে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ বাড়বে, অর্থনীতির চাকা সচল হবে, গতি বাড়বে। কিন্তু এই যে 16 মাস গেল, এই 16 মাসের মধ্যে যে শ্বেতপত্র তৈরি হলো অর্থনীতি বিষয়ক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, সেই শ্বেতপত্রের আলোকে কোনো ধরনের উদ্যোগ কি গ্রহণ করেছে সরকার? গ্রহণ করেনি।
এখন সরকার বলবে যে আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সত্যিকার অর্থেই আসলে ভয়াবহ অবস্থা। সেটা যদি গার্মেন্টস খাতের কথা বলি, সেটা যদি আমরা পর্যটন শিল্পের কথা বলি, সেটা যদি আমরা আবাসন শিল্পের কথা বলি, প্রত্যেকটা শিল্প কিন্তু ধুঁকছে, নতুন কোনো বিনিয়োগ নেই। তারপরে ক্রেতাদের অনাস্থা, মানে একেবারে ধুঁকছে। এখন এই অবস্থা থেকে কিন্তু এটা তো সরকার জানেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ তো নেওয়া হচ্ছে না। হ্যাঁ, কোনো কার্যকর পদক্ষেপ তারা কেন নিতে পারলেন না, এটা একটা প্রশ্ন। কি কারণ থাকতে পারে? এটার কারণ হচ্ছে তারা এই দিকে নজর না দিয়ে বরং যে বিষয়গুলো এই মুহূর্তে জনগণের জন্য প্রয়োজনীয় ছিল না সেই দিকে নজর দিয়েছে। আমরা বারবার দেখেছি যে সেই দিকে তাদের ঝোঁক প্রবণতাটা বেশি। কি কাজ ছিল? বিচার, সংস্কার এবং নির্বাচন। কিছু কিছু কাজ হয়েছে এই 3 সংক্রান্ত বিষয়ে, কিন্তু আরও যে মানুষের জরুরি প্রয়োজনীয় বিষয় ছিল, যেগুলো একদম তড়িৎ গতিতে উদ্যোগী হয়ে সমাধান করার দরকার ছিল, সেদিকে নজর খুব একটা সরকার দেয়নি। এখন আর এই 2 মাসের মধ্যে সরকার কি করতে পারবে সেটা তো আসলে বলার অপেক্ষায় রাখে না। আমরা নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছি। নির্বাচিত সরকার যদি এসে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে তাহলে আমাদের মঙ্গল। কালবেলা শিরোনাম হচ্ছে যে অর্থনীতিতে গভীর সংকট, উদ্বেগ অর্থনীতিবিদদের। আগামী বছর বড় ধরনের একটা সংকট হবে, এটা কিন্তু আগাম বলছেন অনেকেই। হ্যাঁ, এটা তো মানে 1 বছর ধরেই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা। এখন দেখুন যে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল যে বিনিয়োগ আসবে নতুন করে, সেই বিনিয়োগ আসেনি, বরং স্থবিরতা তৈরি হয়েছে। এরপর ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়ায়নি। হ্যাঁ, আওয়ামী লীগ আমলের মোটা দাগের ব্যাংক লুটপাট বন্ধ হয়েছে, কিন্তু জনগণ এটা স্পষ্টভাবে এখন বলছে। প্রথম আলো একটা জরিপ করেছে, সেখানে ব্যর্থতার মধ্যে এটা জনগণ একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কেন পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে পারল না। তো এইটা একটা বড় দিক। আরেকটা দিক হচ্ছে যে এই যে কিছু সংখ্যক ব্যাংকে একীভূত করা হলো, এটা কি মানে কোরামিন দিয়ে অসুখ সারানোর মতো ঘটনা, যে আমার ত্বকে ক্ষত হয়েছে, আমি আপাতত একটা সমাধানের জন্য এখানে প্লাস্টিক সার্জারি করলাম ওই ক্ষতটা রেখে, এইরকম অবস্থা। তো এই জায়গা থেকে উত্তরণের জন্য এখনো যতটা সময় আছে, আমার মনে হয় যে সরকারকে উদ্যোগী হওয়া প্রয়োজন। আরেকটা শিরোনাম হচ্ছে চলতি বছর 28,000 কোটির অবৈধ সম্পদ জব্দ করেছে দুদক। একদিকে এটা আশাবাদের খবর। এখন 28,000 কোটি টাকা জব্দ করেছে দুদক। যাদের সম্পদ জব্দ করা হয়েছে তারা কি ঋণ খেলাপি কিনা, তারা কি দুর্নীতিবাজ কিনা, তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, তথ্য গোপন, সম্পদ গোপনের যদি তথ্য যথাযথভাবে সুস্পষ্টভাবে থাকে, তাহলে এই সম্পদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি যারা প্রাপ্য তাদের কাছে বুঝিয়ে দেয়া হতো, তাহলেও তো আমাদের স্থবির অর্থনীতি কিছুটা হলেও গতিশীল হতো। এই উদ্যোগগুলো কি আসলে দুদকের মাধ্যমে আমরা প্রত্যাশা করতে পারি না? কিন্তু সেটা হবে কিনা তো আমরা জানি না। তো এই রকম পরিস্থিতি চলছে এখন। দেখুন, অনেকগুলো কাজে সরকার একসঙ্গে হাত দেবার কারণে যে অর্থনীতির উন্নয়ন ঘটার দরকার ছিল, বিনিয়োগ আসার প্রয়োজন ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থিতিশীলতা প্রয়োজন ছিল, সেগুলো হয়ে ওঠেনি। তো এখন যেটা হয়েছে, দুদক কিছু কিছু কাজ করেছে, প্রশংসা পাবে, কিন্তু আবার কিছু কিছু বিষয়ে অস্পষ্টতা থেকে গেছে। কেবল তারা কাজ শুরু করেছে। রাজনৈতিক সরকার আসলে এই দুদকের কাজ স্বাভাবিকভাবে চলবে কিনা, বা যে কাজগুলো তারা হাতে নিয়েছে সেগুলো সফল হবে কিনা, সেটা একটা সংশয়টা কেন? রাজনৈতিক সরকার আর এই সরকারের মধ্যে তো একটা তফাৎ আছে। একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে তখন তার সঙ্গে অনেক স্টেক হোল্ডার, ব্যক্তি, প্রতিষ্ঠান সমঝোতা করতে চায়, বা সেও চায় যে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র চালাতে। ফলে নিয়ম অনিয়মের বেড়াজালে অনেক ক্ষেত্রে তাদের তৎপর হতে হয়। তো যে কারণে এখন অরাজনৈতিক সরকার হবার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ বা বিভিন্ন গোষ্ঠীর সাথে তাদের যে দায়বদ্ধতা সেটা অনেক কম। এখানে জনগণের প্রত্যাশাটাই বেশি, বা জন আকাঙ্ক্ষা পূরণের দায়টাই তাদের উপর বেশি। তো সেই জন্য নির্বিঘ্নে কাজ করার একটা সুযোগ ছিল। আমরা দেখছি যে সেই সুযোগটা যথাযথভাবে কাজে লাগাতে পারেনি সরকার।
ওয়েল, শেষ করব। আপনি জানেন যে ব্যারিস্টার মইনুল হোসেন ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, জি, তিনি কিন্তু পরিবর্তনটা দেখে যেতে পারেননি, লড়াই করেছেন। ব্যারিস্টার মইনুল হোসেন বাংলাদেশের ইতিহাসে একজন নক্ষত্র আমি বলবো। তিনি সেই বাকশালের সময় থেকে যদি বলি, তিনি সবসময়ই দেশের মানুষের পক্ষে ছিলেন, মোটা দাগে আমরা যদি বলি। ক্রান্তি লগ্নেও তিনি ভূমিকা পালন করেছেন। মানে রাজনীতিতে একটা কথা আছে, এটা আমরা সবসময় বলি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই কথাটা আমি ভীষণ অপছন্দ করি, এবং চন্দ্রগুপ্তের যে প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী চাণক্য, সেই নীতির সঙ্গে মিলে যায়। মানে শেষ কথা বলে কিছু নেই, তার মানে আপনার কোনো আদর্শও নেই। কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন সবসময়ই তিনি তার যে চিন্তা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে দেশপ্রেমের স্ফুরণ, সেটা ঘটাবার চেষ্টা করেছেন। তিনি সাংবাদিকতার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনেও সেই জায়গায় অটল থাকার চেষ্টা করেছেন। তো তার মতো মানুষের অনুপস্থিতি একটা শূন্যতা তো অবশ্যই তৈরি করেছে। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান হিসেবে তিনি কিন্তু তার বাবার সেই লিগেসিটাও ধরে রাখবার চেষ্টা করেছেন। যে কারণে আমরা কি দেখি যে বিভিন্ন সময়ে তিনি প্রতিবাদ মুখর হয়েছেন, বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে নিজের স্বার্থ ক্ষুণ্ণ হবে তা জেনেও তিনি দাঁড়িয়ে গেছেন এবং জেলে গেছেন। তো এইরকম আপোষহীন মানুষ অবশ্যই আমাদের প্রয়োজন। আমি একটা আপোষের গল্প দিয়ে শেষ করতে চাই, সময় আছে কিনা আমি জানি না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি 1982 সালে ভারত সফরে গেলেন। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। তো খাবারের টেবিলে হাস্যোচ্ছলে নরসিমা রাও তখন বেগম খালেদা জিয়াকে বললেন যে ম্যাডাম, আপনি যদি আজকে গুজরাটে যান, গুজরাটে গিয়ে যদি আপনি বাংলায় ভাষণ দেন, তাহলেও সেখানে 20,000 মানুষ কমপক্ষে আপনার বাংলায় ভাষণ শোনার জন্য উপস্থিত হবে। তো বেগম খালেদা জিয়া তো প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি খোঁচাটা বুঝে গেলেন। তিনি ভাবলেন যে নরসিমারাও খোঁচা দিয়েছেন যে আমার দেশের বাংলা ভাষাভাষী মানুষ তার দেশে আসছে, এটা বুঝাবার জন্যে। তো ম্যাডাম তখন বললেন যে দেখুন, আপনার ভারতের যে বাংলা ভাষাভাষী মানুষ আছে এবং তারা আপনার দেশের নাগরিক, তারা বাংলায় কথা বলে, তাদের কি নাম তাদের কি আপনি ভুলে গেলেন? তারা কি আপনার নাগরিক না? বাংলা ভাষাভাষী মানুষ যে কেবলমাত্র বাংলাদেশে নয়, আপনার ভারতেও আছে, এবং তারা আপনার দেশের সংবিধান অনুযায়ী পূর্ণ অধিকারপ্রাপ্ত নাগরিক, সেটা আপনি অবলীলায় ভুলে গেলেন। তো ভুলে গেলে তো এরকমই আপনি কল্পনা বিলাসে ভাসবেন যে আমি বাংলাতে ভাষণ দিলেও আপনার দেশের মানুষ বাংলায় শোনার জন্যে আসবে এবং সেগুলোকে আপনি বাংলাদেশের মানুষ হিসেবে চিহ্নিত করবেন। তো এই যে আপোষহীন অবস্থা বেগম খালেদা জিয়ার, এবং দেখুন শেষ পর্যন্ত কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমবেদনা জানাতে বাধ্য হয়েছেন। এটা কিন্তু এমন না যে তিনি খুব আন্তরিকতার সঙ্গে দরদ দিয়ে খালেদা জিয়ার এই অসুস্থতায় সমবেদনা জানিয়েছেন, তা না। কূটনীতির একটা অপরিহার্য সৌন্দর্য হিসেবে ভারতের বিজেপি সরকার এটা করতে বাধ্য হয়েছে যে বেগম জিয়া, যাকে ঘিরে সারা বাংলাদেশের মানুষ শোকগ্রস্ত এবং সার্বক্ষণিক প্রার্থনায় রত, সুতরাং আমার প্রতিবেশী হিসেবে এরকম একটি দেশের নেত্রীর জন্য আমারও শুভকামনা না জানালে সেটা দৃশ্যমানভাবে খুব একটা ভালো দেখায় না। আমিরুল মোমিন মানিক, আপনার বিশ্লেষণ যা শুনলেন তাদের প্রতি আমাদের বিশ্বাস, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। এবার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।